আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরায়েলের। এরপর জানিয়ে দিব রাশিয়ার সাথে উত্তেজনা বৃদ্ধিতে শঙ্কিত ইউরোপ। তারপর জানিয়ে দিব ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের। এবং সর্বশেষ শিরোনাম, ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরায়েলের। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় তাদের বাহিনী ইয়েলো লাইনের কাছে কয়েকজনকে জড়ো হতে দেখে এবং তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। তথাকথিত এই ইয়েলো লাইন হল গাজার ভেতরে ইসরায়েলে নির্ধারণ করে দেওয়া একটি সীমারেখা। বিবৃতিতে আরও দাবি করা হয়, ওই সীমারেখা অতিক্রম করে ৩ জন ইসরায়েলি বাহিনীর দিকে এগিয়ে আসে এবং উত্তর গাজার অন্য এলাকায়ও একই ধরনের আরও 2টি ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, 3টি ঘটনাতেই হুমকি দূর করতে বিমান হামলা চালানো হয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া আল জাজিরা স্বাধীনভাবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবিগুলো যাচাই করতে পারেনি। প্রতিবেদন অনুসারে গাজায় সংঘর্ষ বন্ধের লক্ষ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও বিমান হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইসরায়েলের ধারাবাহিক সামরিক কর্মকাণ্ড এই যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করছে। রাশিয়ার সাথে উত্তেজনা বৃদ্ধিতে শঙ্কিত ইউরোপ। ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদান নিয়ে ইউরোপীয় দেশগুলোর বৈঠক সফল হয়নি। ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদান নিয়ে ইউরোপীয় দেশগুলোর বৈঠক সফল হয়নি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিরোধ, ইউক্রেনকে ঋণ দেওয়ার জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার এবং ইউরোপীয় করদাতাদের ওপর এই খরচ আরোপের বিষয়ে সাম্প্রতিক বৈঠকে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতা রাশিয়ার সাথে সংঘাত বাড়ার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত হওয়ার ইঙ্গিত দেয়। ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদানের জন্য জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহার করার বিষয়ে একমত না হয়ে ইউরোপীয় দেশগুলো শেষ পর্যন্ত কিয়েভকে $105 বিলিয়ন ইউরোপীয় ঋণ প্রদানে সম্মত হয়েছে। এই পদক্ষেপটি প্রমাণ করে, যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে এই দেশগুলোর মধ্যে যে বিরোধ ছিল তা আরও বেড়েছে এবং রাশিয়ার সামনে মহাদেশটি তার কর্তৃত্ব বজায় রাখার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর নেতারা বলেছেন, একটি সার্বভৌম দেশের সম্পদ ব্যবহার বিপজ্জনক অনুশীলন এবং এর ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাছাড়া এই পদক্ষেপের ফলে ইউরোপীয় ইউনিয়ন যে জটিল পরিকল্পনা তৈরি করেছিল তার সাফল্যেরও কোনো গ্যারান্টি নেই। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা, যারা সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাতে দ্বিধাগ্রস্ত, তারা রাশিয়ার গভীরে দীর্ঘমেয়াদী হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে। এসব দেশ মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু রাশিয়ার সাথে সংঘর্ষ কিংবা চীনের সাথে অর্থনৈতিক যুদ্ধকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে সেই পর্যায়ে নয়। বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের যুদ্ধের শুরুতে $300 বিলিয়ন সম্পদের প্রায় 3/4 ধারণ করছে। তবে আইনি চ্যালেঞ্জ সফল হলে সম্ভাব্য অর্থনৈতিক সংকটের আশঙ্কায় ব্রাসেলস ইইউ পরিকল্পনার বিরোধিতা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইইউ পরিকল্পনা ব্যর্থ হয়েছে কারণ অন্যদের অর্থ লুণ্ঠনের সাথে জড়িত সিদ্ধান্ত নেওয়া কঠিন। ইরানের নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে, এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে। সূত্রগুলো জানায়, 29 ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তুরস্ক।
দেশটির দাবি, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় 2 মাস পেরিয়ে গেলেও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে। এর ফলে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রবিবার 21 ডিসেম্বর ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কাতার, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে। ফিদান জানান, মিশরের শার্ম আল শেখ শান্তি সম্মেলনে গৃহীত চুক্তির ভিত্তিতে গাজা শান্তি পরিকল্পনা শুরু হয়েছিল। প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর এবং সর্বশেষ জিম্মি মুক্তির পর এখন দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, শার্ম আল শেখের পর গতকালের বৈঠকটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে আলোচনা চালিয়ে গেছি। বৈঠককে আশাব্যঞ্জক আখ্যা দিয়ে ফিদান জানান, প্রথম ধাপে যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে তুরস্ক হিসেবে আমরা স্পষ্টভাবে বলেছি, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলছে এবং দ্বিতীয় ধাপে যাওয়ার পথে বড় বাধা তৈরি করছে। ইসরায়েলের চলমান লঙ্ঘন পরিস্থিতিকে অত্যন্ত কঠিন করে তুলছে। ফিলিস্তিনিদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া 2 বছরের যুদ্ধে গাজায় 70,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং আহত হয়েছে আরও প্রায় 1,70,000 মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত 395 জন নিহত এবং 1088 জন আহত হয়েছে। ফিদান আরও বলেন, বৈঠকে গাজার পুনর্গঠন নিয়ে একটি প্রাথমিক পরিকল্পনাও উপস্থাপন করা হয়েছে। গাজা নিয়ে আমাদের কাছে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, গাজা পরিচালিত হবে গাজার জনগণের দ্বারা। দ্বিতীয়ত, গাজাকে কোনোভাবেই ভৌগোলিকভাবে বিভক্ত করা যাবে না। তৃতীয়ত, গাজায় যা কিছু করা হবে তা গাজার মানুষের কল্যাণেই করতে হবে। তিনি জানান, গাজার পুনর্গঠনে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, তবে সেই বিনিয়োগের সুফল অবশ্যই গাজার জনগণের কাছে পৌঁছাতে হবে। বৈঠকে গাজার প্রশাসন ধীরে ধীরে টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি কমিটির কাছে হস্তান্তর, একটি শান্তি পরিষদ গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা হয়। তবে এই বাহিনীতে কারা অংশ নেবে তা নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে। বিশেষ করে তুর্কি সেনা অন্তর্ভুক্তির বিরোধিতা করছে তেল আবিব, যদিও আঙ্কারা আফগানিস্তান ও বলকান অঞ্চলে শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। ন্যায় বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফায়সালা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দী, বলেছেন যে যখন ন্যায় বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে তখন রাজপথে আন্দোলনই একমাত্র বিকল্প। তিনি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থকদের গণ আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন। শনিবার 23 ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে ইমরানের বার্তা তুলে ধরেন পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম রাজা। তোষাখানা 2 মামলায় এক বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে 17 বছরের কারাদণ্ড দিয়েছে, আর তারপরই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সালমান আকরাম রাজা সাংবাদিকদের জানান, দলের আইনজীবীদের মতে ইমরান খানকে একাকী বন্দী সলিটারি কনফাইনমেন্ট রাখা হয়েছে। তিনি আরও জানান, একটি বিজ্ঞপ্তিতে ইমরান খানের পরিবারের সদস্যদের আদালতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং বিচারকরা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে যুক্ত হবেন। রাজা জানান, ইমরান খান বলেছেন তিনি তার অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে যাবেন না এবং প্রয়োজনে শাহাদতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা রক্ষা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বিচার বিভাগের সব পথ বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছে না এবং ন্যায় বিচার আর পাওয়া যাচ্ছে না, তাই প্রতিবাদী একমাত্র পথ। পিটিআই ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা তোষাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের তীব্র সমালোচনা করেছেন এবং এটি চরম অবিচার হিসেবে উল্লেখ করেছেন। পিটিআই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে রায়টিকে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছে। দলটি জানিয়েছে, রায় ঘোষণার সময় ইমরান খান আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতে উপস্থিত ছিলেন।